প্রিয় দর্শক, হাতিল প্রেজেন্টস টিবিএস ইনসাইটে আপনাদের সবাইকে স্বাগতম। আমি সাজ্জাদুর রহমান আছি আজকে আলোচনায়। দর্শক, আমাদের নিয়মিত আয়োজন, আমরা টিবিএস ইনসাইট নিয়ে আলোচনা করি। বেসিক্যালি টিবিএসের প্রিন্ট নিউজ পেপারের যে লিড রিপোর্ট থাকে সেটা নিয়ে আমরা আলোচনা করি। তো আজকে আমাদের আলোচনার বিষয় যে বাংলাদেশে নতুন খেলাপি ঋণ নীতিমালা সেটা চালু হচ্ছে এপ্রিল মাস থেকে, এবং এটার যে ডেটা, এটার যে প্রভাব, সেই ইম্প্যাক্টটা হবে জুন শেষে ব্যাংকগুলোর রিপোর্টের মধ্যে সেটা প্রতিফলন ঘটবে। তাহলে এই যে নতুন ঋণ যে লোন ক্লাসিফিকেশন রুলস, তো সেটা নিয়ে আসলে ব্যাংকগুলো কেন শঙ্কায় আছে আমরা সেগুলো নিয়ে ডিসকাস করছি, এবং ব্যাংক আসলে তাদের সমাধান কি, ওয়ে আউট কি, তারা কি ভাবছে। বিকজ বাংলাদেশ ব্যাংক কঠোর, আইএমএফের পরামর্শে তাদের এটা আসলে বাস্তবায়ন করতে হবে। এটা ব্যাংকাররা বলছে যে এটা করা দরকার, বাট হচ্ছে যে সেটা কখন, সময়টা এবং আসলে সেটার প্রভাবটা কি সেগুলো অ্যাসেস করা দরকার। সো দর্শক, রিপোর্টটি আমি সাজ্জাদুর রহমান আজকে করেছি। তো আজকে আপনাদের সঙ্গে আমি আলোচনায় আছি, আমরা এটা নিয়ে আরও বিস্তারিত বিশ্লেষণ করব। সো দর্শক, এই যে নতুন যে লোন ক্লাসিফিকেশন রুলস, নিয়ম, তো সেটা আসলে কি ঘটলো? সেটা ঘটেছে এখন যদি কেউ পরপর 3টা কিস্তি 3 মাসে সে দিতে ব্যর্থ হয়, তাহলেই সে কিন্তু এনপিএলের যে প্রথম ধাপ সেখানে সে পড়ে যাবে। সো দর্শক, যেটা আগে ছিল আসলে 6 মাস, এবং তার আগে কিন্তু এটা আরও বেশি ছিল, 6 মাস পরেও একটা এডিশনাল টাইম পাওয়া যেত। তো দর্শক, এই যে নীতিমালাটা একটা কঠোর নীতিমালা, বাট যদি এটা ইন্টারন্যাশনাল যে মানদণ্ড সেটাই কিন্তু ঠিক আছে। এই ধরনের ক্ষেত্রেই ঘটে যে আপনার খেলাপি ঋণের যে এটারে ঠিক করতে এই ধরনের নিয়ম কিন্তু পৃথিবীর বিভিন্ন দেশ ফলো করে। তো বাংলাদেশে এটার কি প্রভাব ঘটতে পারে, আমরা ব্যাংকারদের সঙ্গে কথা বলেছি যে এটার আসলে প্রভাবটা কি ঘটতে পারে। ইয়েস, প্রভাব যে 3 মাস ফেল করলে সে যখন এনপিএলে আসবে, তো তখন কিন্তু সে ক্লায়েন্ট ডিফল্ট হয়ে যাচ্ছে। সো ক্লায়েন্ট ডিফল্ট হলে সো ব্যাংকের কি হচ্ছে, ব্যাংকের কিন্তু আসলে এই লোনের এগেনস্টে তার একটা প্রভিশন রাখতে হয়। এটা বাংলাদেশ ব্যাংকের নিয়ম অনুযায়ী এবং আইন অনুযায়ী একটা প্রভিশন রাখতে হয়। সো ব্যাংকের কিন্তু আসলে তখন ফান্ড কমে যাবে, তার প্রফিট থেকে এই যে এনপিএল হলো সেটার এগেনস্টে কিন্তু তার সার্টেন অ্যামাউন্ট প্রভিশন রাখতে হবে। সো ব্যাংকগুলোর এই প্রভিশন যখন রাখতে যাবে দর্শক, সো তখন কিন্তু আসলে যেহেতু প্রফিট থেকেই নিতে হবে, তার কিন্তু প্রফিট কমে যাবে, এবং প্রফিট কমে যাওয়া মানে আসলে সেখানে কিন্তু শেয়ার হোল্ডাররা কম ডিভিডেন্ড পাবে। এবং আরও যেটা হতে পারে যে এটা কিন্তু আসলে যে ক্যাপিটাল অ্যাডিকুয়েসি রেশিও ব্যাংকগুলোর, আমরা জানি যে রিস্ক ওয়েটেড অ্যাসেটের এগেনস্টে কিন্তু এখন 10%, যেটা বেসেল 3 আন্ডারে 12.5% হচ্ছে। সো সেখানে কিন্তু আসলে সেই রিস্ক ওয়েটেড অ্যাসেটের এগেনস্টে যথেষ্ট ক্যাপিটাল রাখতে পারবে না। সেটা না পারলে কিন্তু সেটা আসলে একটা ভায়োলেশন ঘটে, তখন আবার বাংলাদেশ ব্যাংকের নিয়মের কারণে কিন্তু আসলে ব্যাংকগুলো কিন্তু শাস্তির সম্মুখীনও হতে পারে। সো এই ধরনের কিন্তু ইম্প্যাক্টটা হবে, ব্যাংকগুলো বলছে, ব্যাংকাররা বলছেন যে তারা আসলে এ কারণেই শঙ্কায় যে একটা বড় ধরনের ইম্প্যাক্ট হবে, এবং সেটা হতে পারে যে কোনো ব্যাংকের আসলে 30 থেকে 40%ও কিন্তু এনপিএল পৌঁছতে পারে। সো দর্শক, আমরা যেটা জানতে পেরেছি যে সেন্ট্রাল ব্যাংক সমস্ত ব্যাংক থেকে, 61টা ব্যাংক আছে বাংলাদেশে, তাদের থেকে কিন্তু তথ্য নিয়েছে ডিসেম্বর মাসের লাস্ট উইকে, যে আসলে তাদের ব্যাংকের এই যে নতুন যে নিয়ম খেলাপি ঋণের নীতিমালায়, তো সেটা বাস্তবায়ন করতে গেলে আসলে ব্যাংকের কোন অবস্থা দাঁড়াবে, পার্টিকুলারলি তাদের খেলাপি ঋণ কত, তাদের ক্যাপিটালের কি অবস্থা দাঁড়াবে। তো সেখানে কিন্তু আমরা যেটা জানতে পেরেছি বাংলাদেশ ব্যাংক এবং বিভিন্ন ব্যাংকের সাথে আলোচনা করে, তো এখানে কিন্তু 30 to 40%ও কোনো ক্ষেত্রে কিন্তু কোনো ব্যাংকের এনপিএলটা পৌঁছতে পারে। সো দর্শক, বুঝতে পারেন যে যদি আসলে 40% এনপিএল হয়, তো একজন আপনার ক্রিসেলের যে ক্রেডিট রেটিং এজেন্সি, সেটার একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলেছেন যে 40% এনপিএল হলে তার তো আসলে লেন্ডিং করার যে ফান্ড সেটা অনেক কমে যাবে। উনি একটা ব্যাখ্যা দিয়েছেন যে ব্যাংকের অ্যাসেটের মধ্যে আসলে যদি 40% এনপিএল হয়, 25% তার নন আর্নিং অ্যাসেট, সো এটা 65 হলো, এবং আসলে সিআরআর ক্যাশ রিজার্ভ যে রেশিও রিকোয়ারমেন্ট বাংলাদেশ ব্যাংকে রাখতে হয়, তো সেটা আরও 5%, তো 70% কিন্তু চলে গেল, ব্যাংকের কাছে থাকবে 30%,
100 টাকা ডিপোজিটে আসলে তার ফান্ডে 30% সে লেন্ড করতে পারবে। সো লেন্ড এত কম করতে পারবে মানে তার মানে তো আসলে ওভারঅল ইকোনমি কিন্তু ইম্প্যাক্টেড হবে, বিকজ আসলে যারা ইন্ডাস্ট্রি করবে, ব্যবসা বাণিজ্য যারা নতুন করবে বা এক্সপ্যান্ড করবে, তারা কিন্তু আসলে যথেষ্ট ফান্ড পাবে না, এবং এখানে কিন্তু সুদের হার বেড়ে যাওয়ার একটা কারণ হতে পারে, বিকজ অফ যখন আপনার খুব কম ফান্ড থাকবে ব্যাংকের হাতে, সে তার রিটার্নের জন্য কিন্তু আসলে সে প্রফিটের জন্য কিন্তু সুদের হারটা বাড়িয়ে দিতে পারে। সো এই ধরনের শঙ্কার কথা বলছেন ব্যাংকগুলো। এবং আরও একটা যেটা হতে পারে যে এত বেশি এনপিএল হয়ে গেলে ব্যাংকগুলো যদি তার রেগুলেটরি ক্যাপিটাল রাখতে ব্যর্থ হয়, তো সেটা কিন্তু আসলে ইন্টারন্যাশনাল ব্যবসার ক্ষেত্রেও কিন্তু, কারণ দর্শক আমরা জানি যে আমাদের এখানে যে এক্সপোর্ট ইম্পোর্ট হয় এগুলো কিন্তু বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে হয়, এবং ওই দেশের যারা বায়ার বা যারা সাপ্লায়ার তাদের ব্যাংকগুলোর সাথে কিন্তু আমাদের দেশের যারা ইম্পোর্টার বা এক্সপোর্টার তাদের ব্যাংকগুলোর কিন্তু আসলে ব্যাংকিং হয়ে থাকে। সো সেখানে কিন্তু এই যে ইন্টারন্যাশনাল ব্যাংকগুলো যারা আসলে এলসি কনফার্মেশন থেকে শুরু করে এই ধরনের সার্ভিসেস দেয়, তো সেখানেও কিন্তু আসলে খরচটা বেড়ে যেতে পারে, যেহেতু ব্যাংকের হেলথ খারাপ হবে, তাদের রেটিং খারাপ হতে পারে, তো সেটা কিন্তু আসলে আমাদের আন্তর্জাতিক ব্যবসা বাণিজ্যে খরচ বাড়িয়ে দিতে পারে। তো সেটাও আসলে তারা শঙ্কা করছেন। সো দর্শক, তাহলে আসলে বাংলাদেশ ব্যাংক যেহেতু এটা করবে এবং আইএমএফের শর্ত পালন করতে গিয়ে আমরা জানি যে $4.7 বিলিয়ন যে ঋণ চুক্তি আছে আইএমএফের সাথে, তো সামনে একটি কিস্তি আছে আমাদের। সো আইএমএফের এই শর্তে কিন্তু এই ধরনের বিষয়গুলো আছে। তো সেটা আসলে তাহলে সব ব্যাংকই যে আমরা বলেছি যে কিছু কিছু ব্যাংকের হেলথ খারাপ হবে, বাট এখানে অনেক ব্যাংক আছে তারা আসলে প্রস্তুতি নিচ্ছে যে এটা তারা কিভাবে মোকাবেলা করবে। সো অলরেডি আমরা জানতে পেরেছি যে একটা ব্যাংক, ডাচ বাংলা ব্যাংক, তারা বলছেন, ডাচ বাংলা ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর, যে তারা একটি টাস্ক ফোর্স করেছেন, এবং অলরেডি যেটা হচ্ছে সেপ্টেম্বর থেকে করেছেন, যে 9টা কিস্তি থেকে 6টা কিস্তি ফেল করলে তাকে এনপিএল। সো তখন যারা ওভারডিউ করেছে যেসব বড়োয়ার, তো ডাচ বাংলা ব্যাংক বলছে যে তারা কিন্তু তাদের যে রিকভারির যে চেষ্টাটা, লোন রিকভারি, তো সেটা কিন্তু তারা আসলে অনেক বাড়িয়ে দিয়েছেন, এবং তারা এরকম যারা 6টা কিস্তি ফেল করা ছিল তাদের কিন্তু আসলে 4টা 5টা 6টা কিস্তি যারা ফেল করেছে তাদের থেকে অনেক লোন তারা রিকভার করেছে, এবং যে 3টা কিস্তি ফেল করলে যেটা হবে, তো সেটার জন্য মোকাবেলার জন্য তারা একটি টাস্কফোর্স করেছেন। সবার কথা হচ্ছে আসলে এখানে লোন রিকভারি, এটাই আসলে মেজর এফোর্ট হতে হবে, যে লোনটা যেসব জায়গা আটকে আছে, যারা ফেরত দিচ্ছে না, তাদের থেকে লোনটা পুনরুদ্ধার করতে হবে। কিন্তু দর্শক, আমরা জানি যে বাংলাদেশে কিন্তু আসলে বিষয়টা অত সহজ না। একবার লোনটা দিলে অনেক সময় আমরা দেখেছি যে এটা আসলে কোর্টে কিন্তু আটকে যায়, স্টে হয়ে যায়, অর্থ ঋণ আদালতে অনেক সময় লাগে, তারপরে এটার অকশন করে, মর্টগেজ অকশন করে যে আসলে লোনটা রিকভারি, অনেকেই বলে থাকেন যে আসলে ইট টেক্স 5 ইয়ার্স অর মোর, 10 ইয়ার্সও অনেক সময় এগুলোতে লেগে যায়। সো সেক্ষেত্রে ব্যাংকগুলো বলছেন, বা যারা এক্সপার্ট আছেন বলছেন, যে এখানে আসলে একটা সমন্বিত উদ্যোগ লাগবে। ব্যাংকগুলো, কেন্দ্রীয় ব্যাংক, এখানে সরকার, পার্টিকুলারলি ফাইন্যান্স মিনিস্ট্রি, এবং আসলে বিচার বিভাগ, যে যাতে আসলে এই যে যারা ইচ্ছাকৃতভাবে তারা ঋণ খেলাপি হয়ে আছে, তারা টাকা ফেরত দেয়নি বছরের পর বছর, ব্যাংকের টাকা, দর্শক ডিপোজিটারের টাকা, আমার আপনার মতো লোকজনের সবার টাকা, তো এগুলো যে ফেরত দেয়নি, এগুলোর জন্য আসলে এই যে জুডিশিয়ারি সহ সরকারের যে অন্যান্য, যেটা বললাম বাংলাদেশ ব্যাংক এবং অর্থ মন্ত্রণালয়, তাদেরও আসলে একটা উদ্যোগ লাগবে। ব্যাংকগুলোকে হেল্প করতে হবে যে তারা আসলে কিভাবে এই যে টাকাগুলো যে ঋণের নামে যে আটকে আছে বিভিন্ন কোম্পানি এবং ব্যক্তির কাছে, তো এগুলো যাতে আসলে তারা ফেরত পায়। ব্যাংকাররা বলছেন যে আমাদের সরকারের থেকে এই ধরনের আসলে সহযোগিতা আমাদের কিন্তু এখন প্রয়োজন হবে। তো এটা করতে পারলে তারা বলছে যে হয়তো এটা শর্ট টাইম জন্য একটা পেইনফুল হতে পারে ব্যাংকগুলোর জন্য, কিন্তু আলটিমেটলি আসলে এটা ভালো। দর্শক, এই যে যে কঠোর নিয়ম করছে খেলাপি ঋণের ক্ষেত্রে, এটা অনেক ব্যাংকারই আসলে বলে থাকে যে আমাদের আসলে এটার একটা সমাধান দরকার, বিকজ আমাদের এনপিএল কত, এটা আসলে
তাদের যে ইন্টারন্যাশনাল পার্টনার ব্যাংক থাকে তারা জিজ্ঞাসা করে যে আসলে তোমাদের এনপিএল কত। ওয়ার্ল্ড ব্যাংক, আইএমএফ যাদের সাথে এই মিটিং করে তারা জিজ্ঞাসা করে তোমাদের এনপিএল কত। বিকজ এটা হচ্ছে যে আমরা আসলে এটার আসলে আটকে রাখা, এটা হাইড করা, বা অনেক ক্ষেত্রে এই ডেটাটা কিন্তু ম্যানিপুলেশন আমরা দেখেছি যে সত্যিকার যে খেলাপি ঋণের চিত্র সেটা কিন্তু আসলে এই যে আমরা দেশে থেকেও অনেক সময় জানতে পারিনি। তো বিদেশিরা তো আসলে যখন বাংলাদেশে তারা ইনভেস্ট করবে, বাংলাদেশ সরকারের ধার দিবে, তারা কিন্তু এই জিনিসটা জানতে চায় এবং বলছে যে এটার আসলে একটা সমাধান দরকার, যে প্রকৃত চিত্রটা সেটা জানা দরকার। বিকজ আমরা সেপ্টেম্বর কোয়ার্টার শেষে যে এনপিএল এর ফিগার দেখেছি সেটা অলমোস্ট টোটাল লোনের কিন্তু আমাদের প্রায় 3 লক্ষ কোটি টাকা, যেটা 16-17%। কিন্তু আমরা দেখেছি যে শ্বেতপত্র কমিটি যেটা অর্থনীতি নিয়ে একটা রিপোর্ট করেছে, তারা কিন্তু বলেছে যে ব্যাংকিং সেক্টরতে আসলে সব থেকে বেশি করাপশন হয়েছে এবং এখানে কিন্তু আসলে যে এই খেলাপি ঋণ স্ট্রেস অ্যাসেট যেটা আসলে যে অ্যাসেটটা আসলে বিভিন্নভাবে স্ট্রেস অ্যাসেট, দর্শক বলতে পারি যে কোর্ট কেসে কিন্তু স্টে হয়ে আছে, সেটাও 80,000 90,000 কোটি টাকার লোন অর্থঋণ আদালতে থাকে। সো এই ধরনের সব বিষয় এবং রিশিডিউল লোন, বারবার লোনটাকে রিশিডিউল করে বাঁচিয়ে রাখা, এটাকে রেগুলার দেখানো, তো এগুলো হিসাব করলে শ্বেতপত্র কমিটি কিন্তু বলেছে যে 31%-এর উপরে কিন্তু বাংলাদেশে আসলে খেলাপি ঋণ আছে। সো এটাই আসলে আমরা হয়তো দেখতে পাবো সামনে জুন শেষে, যে বাংলাদেশে আসলে খেলাপি ঋণের প্রকৃত চিত্রকে। সো দর্শক, আমার আলোচনা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন। আপনাদের সবাইকে ধন্যবাদ।